হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে পড়াবো অষ্টম শ্রেণী গণিত বইয়ের মুনাফা। তো মুনাফা নিয়ে আমরা সবগুলা ক্লাস প্রায় শেষ হয়ে গেছে। মুনাফার এই ক্লাসটি আমাদের লাস্ট লেসন। তো এই পর্বটি হতে যাচ্ছে মুনাফার 7 নাম্বার পর্ব। তো বিগত 6টি পর্ব যারা করেছে, আমি মনে করি তারা এই পর্বটি না দেখলেও এই পর্বের যে ম্যাথগুলো আছে ওইগুলো তারা করতে পারবে। বুঝছ? বিগত 6টি পর্ব না দেখলেও এই পর্বের ম্যাথগুলো তারা করতে পারবে। তো তোমরা যুক্ত হয়ে যাও। হ্যাঁ, তোমরা যুক্ত হয়ে যাও। তোমরা কমেন্ট করে একটু বলো যে সব কিছু ঠিক আছে কিনা ভাইয়া। হ্যাঁ, আজকে লাইভ ক্লাসটিতে তোমরা সবাই যুক্ত হয়ে যাও আর তোমরা কমেন্ট করে বলো আমাদের ভিডিওগুলো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু ভাইকে জানিয়ে দাও সব কিছু ঠিক আছে কিনা। তো আজকের এই পর্বে আমরা 2.2 এর আজকের পর্বে 2.2 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকের এই পর্বে আমরা সবকিছু ঠিক আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাউন্ডও ঠিক আছে। তোমরা শুধু যুক্ত হয়ে যাও এখন। তোমরা শুধু যুক্ত হয়ে যাও আর কমেন্ট করে বলো সব। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে বলো তো। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি এখন। আমরা ক্লাসে চলে যাচ্ছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় একটু বলিও। তো ক্লাসে আসার সময় আর একটু বেশি ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমার লেট হয়ে গেল আস্তে আস্তে। তো দেখো, তোমাদের প্রথম যে ম্যাথটা রাখছি আমি, এই ম্যাথটা তোমাদের 2025 সালের বইয়ের আলোকে কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি। কারণ হচ্ছে আমার কাছে 2026 সালের বইটা নাই, বুঝছো? যার কারণে আমি 25 সালের বইটা পড়াচ্ছি। তবে 25-এর বই পড়লে 26-এর গুলা ওই মোটামুটি একই, তোমরা এগুলো নিজেরাই পারবে। বুঝছো, সামান্য একটু তফাৎ আছে, তো ওইটা কোনো বিষয় না। বুঝছো? তো দেখো, হ্যাঁ, আমি কাউকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আজকের ক্লাসটি আমি একটু গ্রুপে শেয়ার করে দিই। তো ক্লাসটাকে আমি একটু শেয়ার করে দেই, তারপরে আমরা শুরু করে দিই। ঠিক আছে, ক্লাসটাকে আমি শুধু একটু শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, আমি ক্লাসটাকে এখন একটু আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা আছে, আমি ক্লাসটিকে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু সময় দিয়ে অপেক্ষা করো। হ্যাঁ, আমি একটু মেসেঞ্জার গ্রুপে ক্লাসটিকে শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও দেখি, আমি কপি লিঙ্কে গেলাম। তোমরা একটু ওয়েট করো, বুঝছো? তোমরা একটু অপেক্ষা করো, আমি ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। আমি ক্লাসটি শুরু করে দেব। তো আমি কিন্তু এখন একজনকে দেখতে পাচ্ছি। আমি একজনকে দেখতে পাচ্ছি। তুমি কে আছো আমাদের সাথে বলো, একটু কমেন্ট করো তো। কমেন্ট করে বলে দাও। আচ্ছা, এখানে আমার মেসেজের অপশন আসে কোথায়? হ্যাঁ, এটা এই মেসেজের সেন্ড করব কিভাবে? তোমরা একটু কমেন্ট করো তো। তোমরা যদি কেউ কমেন্ট করতেছো না। আচ্ছা, যদি আমি এটা গ্রুপে দিতে পারতেছি না, আমি তোমাদের ক্লাসটি নেওয়া শুরু করি। এটা থাক না হয়। হ্যাঁ, আমি ক্লাসটি নেওয়া শুরু করি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে,
ঠিক আছে, আমি যেহেতু কাউকে এখন দেখতে পাচ্ছি না, আমরা ক্লাসটা নেওয়া শুরু করি। দেখো এখানে বলছে কি, বলছে যে কোন শহরের বর্তমান জনসংখ্যা, দেখো এটা তোমাদের বইয়ের উদাহরণের হয়তো 4 নম্বর উদাহরণ হতে পারে। হ্যাঁ হ্যাঁ 4 নম্বর উদাহরণ, বুঝছো? তো এটা কিন্তু আমি করে দিছি, এর আমি হয়তো এই প্রশ্নটা এর আলোকেই 5 নাম্বার পড়বে আমরা মানে বলেছি। দেখো বলছে কোন শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এই প্রশ্নটা একটু খেয়াল করো। বলছে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, বুঝছো? তার মানে কি, এটা পি। বলছে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, এই দেখছো হাজারে 25 জন, আমাদের আর এর মানটা কি সাধারণত থাকে কি শতকরাই কত, বুঝছো? কিন্তু এখানে আছে কি হাজারে কত, আমাদের বাইর করতে হবে কিভাবে শতকরাই কত, বুঝছো? এখন তাহলে দেখো আমি যদি আর দিয়ে শুরু করি যে এই জনসংখ্যা বৃদ্ধির হার যেটা আর, আমি যদি লিখি জনসংখ্যা বৃদ্ধির হার সেটা কি আর না? তো আরটা কি বলতো, হাজারে 25 জন, তার মানে কি 1000 প্রতি হাজারে 25 জন, তাহলে নিচে 1000 উপরে 25। কিন্তু আমরা কি মানে এই বৃদ্ধির হারকে আরকে আমরা কি শতকরায় প্রকাশ করি না? শতকরায় যদি বাড়ি করি তাহলে এটাকে আমরা 100 দ্বারা গুণ করে দেব, তাহলে আমাদের শতকরায় চলে আসবে, বুঝছো? তাহলে কত হয় দেখো তো, নিচের 2টা শূন্য আর যদি উপর থেকে 2টা শূন্য কাটি, দেখো নিচের 2টা শূন্য কাটলাম, উপরে 2টা শূন্য কাটলাম, তাহলে থাকে কি 25/10 না? তো 25/10 করলে আমাদের আসে 2.5%। এই তোমরা বুঝলা, এটা হলো বৃদ্ধির হার যেটা আর। এরপরে আমাদের এই জনসংখ্যা কত, যে জনসংখ্যা সেটা কিন্তু আমরা পি ধরি, বুঝছো? জনসংখ্যা এটা মানে আমরা আসল হিসেবে ধরি, বুঝছো? তো পি সেটা কত, 64 লক্ষ। এর মানে কি 64 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 64 লক্ষ, বুঝছো? জনসংখ্যা কি এতজন। হ্যাঁ, এরপরে কি আছে আর, যে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তো সময় দেওয়া আছে 2 বছর, সময় এন সমান 2 বছর। এখন তোমাকে এটা বুঝতে হবে, এই যেই ক্রিটিক্যাল ম্যাথটা আছে এটা কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল। কেন ক্রিটিক্যাল আমি এই জন্যই বলবো, কারণ এই ম্যাথটাতে তোমার ধরতে একটু কষ্ট যে ম্যাথটা কি সরল মুনাফার ম্যাথ নাকি চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ, বুঝছো? তোমাকে ধরতে একটু কষ্ট। এই ম্যাথটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ। কেন চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ? কারণ তোমাকে খেয়াল করতে হবে, দেখো প্রতি হাজারে এবং জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, এবং এটা কিন্তু প্রতি বছরে, বুঝছো? বছরে হাজারে 25 জন তাহলে দেখো এটা কেন চক্রবৃদ্ধি হইল? এর কারণ হচ্ছে দেখো, যদি 1000 মানুষে 25 জন মানুষ বৃদ্ধি পা, তাহলে এটা 1 বছরে হইলো। এখন 2 বছরের সময় যায় কি হবে জানো? 2 বছরে কিন্তু 1025 জন হবে। তো তখন যায় 1025 জনে ওই পরের বছরে যায় কিন্তু 25 জন বৃদ্ধি পাবে না। কারণ কি 25 জন তো বৃদ্ধি পা হাজারে, এখন কি 25 জনের ভিতরে ওই 1025 জন যে ছিল, তো ওই অতিরিক্ত 25 জনের ভিতরে কি আরো বাড়বে না জনসংখ্যা? এই বুঝছো? এই জন্য এটা চক্রবৃদ্ধি হারে হয়, বুঝছো? এই জন্য এটা চক্রবৃদ্ধি হারে হয়। কারণ হ্যাঁ, আশা করি তোমরা বুঝছো। আমি কিন্তু 5 নাম্বার পর্বে এটা নিয়ে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম কেন এটা চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে, বুঝছো? তো এখন দেখো জনসংখ্যা বৃদ্ধি হার আমরা আর পাইছি, এই জনসংখ্যা যেটা আসল ওটা পি পাইছি, এবং সময় এন পাইছি। এখন আমাদের বাইর করতে বলছে যে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তো 2 বছর পর আমরা কি জানি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে 2 বছর পর চক্রবৃদ্ধি যেটা মূলধন ছিল ওটা পি ধরতাম, আমরা সরি সি ধরতাম। তো এখানে যেহেতু টাকা পয়সা না মানুষজনের হিসাব, তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে যেটা, আমি সেটা লিখবো। দেখো আমি কি লিখবো, ধরো আমি অপর পেজে লিখি, হ্যাঁ তাহলে তোমার জন্য বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ আমি একটু অপর পেজে লিখতেছি, তাহলে আমি লিখবো যে 2
2 বছর পর জনসংখ্যা হবে, এই 2 বছর পর যে জনসংখ্যাটা হবে ওটা তো আমাদের সি, যেটা মূলধন। ওই আমরা মূলধনের সূত্র কি জানি, সি সমান পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার কত এন, তাই না? তো এন এন মানে কি সময়, তার পাওয়ার এন। এখন দেখো আমার যেহেতু 2 বছর পর বলছে না, তো আমরা এন সমান কি জানি, সময় জানি না। তো এন এর জায়গায় আমরা 2 বসাই দেব। আমরা এন না লিখে এন এর জায়গায় সরাসরি 2 বসাই দেব। এতে তো আমাদের কোনো সমস্যা হবে না, তাই না? তো আমরা 2 বসাই দিলাম। তাহলে আমাদের কি কি হচ্ছে দেখো তো, এখানে পি, আমরা পি পাইছি কত 64 লক্ষ। তাহলে 6 4 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 64 লক্ষ। এর সাথে যোগ করা হবে 1 যোগ আর। এখন দেখো আমরা আর সমান কত পাইছি বলো তো, 2.5% না? তো 2.5% কিন্তু আমরা কিন্তু এখানে আর মান কি পার্সেন্টে বসাবো না? তো পার্সেন্টকে আমরা যদি এমনিতে পার্সেন্ট ভাঙাই তাহলে কি হয়, 1 ভাগ 100 না? তো নিচে 100 হইল, মানে 100 দ্বারা ভাগ করতে হয়, তাই না? তো তাহলে আর এর মান বসাইলাম এবং উপরে 2 পাওয়ার, তো পাওয়ার দিলাম। এখন দেখো এখানে কি থাকতেছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 64 লক্ষ। তাহলে আমি 64 লক্ষ লিখলাম, 2 শূন্য 5টা শূন্য, 3টা 4টা 5টা শূন্য। এরপরে দেখো এখন তোমরা এটা অবশ্যই সবাই জানো, আমি এর আগে বলেছি যে নিচে থাকা 100, এই নিচে মানে 1 আছে, তো 1 আর 100 গুণ করলে ধরো 100 আসে, মানে লসাগু করতে হয় আর কি 100। তাহলে উপরে কি হয়, 1 গুণন 100, তাহলে 100 যোগ হবে 2.5, তাহলে 100 2.5 তার স্কয়ার। এই ক্যালকুলেশনটা যাই না পারো না বুঝো তাই আমারে বইলো, সে এই ভিডিওর কমেন্ট করে যাও, প্রয়োজনে আমি আবার বুঝাই দেব। কিন্তু তোমরা যদি কেউ আমার আগের পর্বগুলো দেখে থাকো তবে এটা আসলেই আর না বললেই চলে, কারণ তোমরা এমনিতেই বুঝবে এটা। তাহলে আমাদের কি থাকতেছে দেখো, এইখানে 64 লক্ষ, হ্যাঁ গুণন, এটা গুণন না গুণন, এই যে 102 ভাগ 5, 102.5 ভাগ 100 করলে এই মানটা আসবে কত জানো, 1.025। তোমরা ক্যালকুলেটর নাও, নিয়ে ভাগ করে তোমরা এটাই পাবে, তার উপরে স্কয়ার দিবা, কারণ স্কয়ারটা থেকেই যায়। এই তোমরা এইটুকু বুঝছো? বলো তো তোমরা এইটুকু বুঝলা কিনা? হ্যাঁ, এরপরে দেখো তোমরা এটাকে কি করবা, দেখো এটা কিন্তু আমাদের প্রায় অ্যান্সার হয়ে গেছে, 64 লক্ষ, তাই না? তো 5টা শূন্য, 64 পরে 5 শূন্য, 64 লক্ষ গুণন 1.025 গুণন 1.025। এটা 2 বার কেন করলাম বুঝছো? কারণ কি এটার উপরে বর্গ, তার মানে কি এই জিনিসটা 2 বার গুণ আছে। তো দেখো এখন তুমি যদি ক্যালকুলেটরে সবগুলা গুণ করে দাও, গুণ করে দিলে তুমি উত্তর পাবে হচ্ছে 67, 6 7 2 4 3 0। এতজন, বলো ম্যাথটা হয়তো বুঝছো তোমরা, ইনশাল্লাহ আমি আশা করছি ম্যাথটা তোমরা বুঝছো। তার মানে তোমরা দেখো তো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 67,24,000 জন মানুষ হবে 2 বছর পর। তো আমি আশা করছি এই ম্যাথটা বুঝছো। এখন আমরা পরবর্তী ম্যাথে যাব। হ্যাঁ, আমরা পরবর্তী ম্যাথ, আমরা 12 নাম্বার ম্যাথটি সমাধান করব। দেখো আমরা এই 12 নাম্বার ম্যাথটি এখন দেখব। তো 12 নাম্বার ম্যাথে কি বলছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে, বুঝছো, ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? দেখো আমি প্রশ্নটা পড়লাম, এখানে কি কি ক্লু আছে সেটা দেখো। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং একটু ঝামেলাপূর্ণ, তোমাদের কাছে মনে হইতে পারে, বুঝছো? ম্যাথটা একটু ঝামেলাপূর্ণ, একটু কঠিন মনে হতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায়, দেখো এখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা যে এটা কিন্তু বলেই দিছে। তো এখানে আর এর মান কত, 8%। বলছে 5,000 টাকা ঋণ নিছেন, 5,000 টাকা ঋণ নেন, তার মানে পি এর মান হচ্ছে 5,000 টাকা। বলছে যে প্রতি বছর শেষে
তিনি 2000 টাকা করে পরিশোধ করেন। এটা তিনি পরে পরিশোধ করেন 2000 টাকা, বুঝছো? হ্যাঁ, এখন বললো যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। দেখো প্রশ্নটা একটু ক্রিটি, বুঝছো? এটা ভেঙে ভেঙে না করলে তোমরা বুঝবে না। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটা। দেখো আমাদের এখানে যা যা আছে আমরা এই মানগুলো আগে লিখব। যেহেতু এটা চক্রবৃদ্ধির কথা বলছে, তার মানে এই ম্যাথটা কি আমার চক্রবৃদ্ধির ম্যাথ, বুঝছো? এখন চক্রবৃদ্ধি ম্যাথের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলতো? সূত্র জানি কি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সি, এটা কি সি সমান পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন না? বলো, এটা তো আমরা জানি সূত্র, তাই আমরা এটা লিখলাম। এখানে তোমাদের প্রশ্নে দেখো তো, প্রশ্নে মূলধনের কথা কত বলছে, যেটা আসল 5000 টাকা আর মুনাফার হারটা 8%। এখন দেখো আমি যদি এখানে লিখি যে আসল যেটা পি, কত 5000 টাকা, 5000 টাকা, এরপরে কি আছে আমার আসল, আচ্ছা এটাই তো আসল তাই না? মুনাফার হার যেটা আর, মুনাফার হার আর সমান কত 8%। এই পার্সেন্টকে আমি কি 8/100 লিখতে পারি না, বুঝছো? তো 8/100 করলে কি হয় বলতো? 0.08। হ্যাঁ, তাহলে এটা হলো আর এর মান। এখন আমি যদি বলি তোমার 1 বছর পর তোমার মুনাফা আসল কত আসবে, 1 বছর পরে মুনাফা আসল কত আসবে বলো? সেটাই কি মূলধন না? আমি যদি লিখি যে 1 বছর পর 1 বছর পর এটা তুমি লিখতে পারো 1 বছর পর মূলধনই লিখি, মূলধন হবে। কেন মূলধন হবে? আমরা 1 বছর পরে মূলধন এটা সে কি সি সমান পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার। আমরা কেন লিখলাম এটা দেখো, আমরা লিখলাম এই জন্যে যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা বলছে তাই না? তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 1 বছর পরে তার মূলধনটা কি হয়, ওই মূলধনটা কি সি, 1 বছর পরে মূলধন, ওই মূলধনটা হইল আসল, তার সাথে তার কত টাকা লাভ হইলো 1 বছরে যে একটা লাভ দেওয়া লাগে, মুনাফা দেওয়া লাগে, সেটার যোগফলই আমাদের মূলধন সি আমরা প্রকাশ করি। তো 1 বছর পরের ক্ষেত্রে এই পি হচ্ছে আসল কত 5000, এখানে 1 যোগ আর কত আর আর না, আর সমান 8%, তো পার্সেন্টকে করে কত আসছে 0.08, তার পাওয়ার কত হবো এন, এন সমান কত, এন মানে বছর না? তো বছর কত লিখছেন 1 বছর, তাহলে এখানে 1 লিখবো। এই তোমরা কি বুঝতেছ? তোমরা আমাদের সাথে কে যুক্ত আছো এখন মূলত? তোমরা তো কেউ কমেন্ট করলে না আজকে। এই কমেন্ট কি করা যায় না? এই বলো তো কমেন্ট কি করা যায় না? হ্যাঁ, তোমাদের তো কারো কমেন্ট পাইলাম না। এখন দেখো তাহলে আমাদের কত আসতেছে, এখানে 5000 তাই না? 5000 আর এখানে রয়েছে, এই তোমরা এটা মানটা বলো তো, যোগ করলে কত আসে? 5400। দেখো আমার এখানে আসছে 5400 টাকা। এই ক্যামেরা কি ব্লার হচ্ছে নাকি? হ্যাঁ, এখনো তো ঠিক আছে ক্যামেরা। তাহলে কত আসলো 5400 টাকা। এটা হলো 1 বছর পরে মূলধন, বুঝছো? 1 বছর, কারণ কি তার আসল কত 5000, তো 1 বছর পরে তার লাভ হইলো কত 400 টাকা। তাহলে 1 বছর পর তার মূলধন হইলো কত এত টাকা। কি এখন দেখো তিনি কি করছেন, তিনি প্রতি বছর শেষে 2000 টাকা করে পরিশোধ করেন। তার 1 বছর পর তার ঋণ আইছে এত টাকা। এই 1 বছর পর তার ঋণ কত, ধর ঋণ আগে ছিল 5000 টাকা, আর 1 বছর পর তার লাভ হয়েছে 400 টাকা, তাহলে তার 1 বছর পরে ঋণ হইলো কত মোট 5400 না? কিন্তু তিনি তো 1 বছর পর 2000 টাকা মানে ব্যাংকে দিয়ে দেন তাই না? তাহলে 1 বছর পর জমা দেন,
এই 1 বছর পর তিনি জমা দেন কত বলো তো? 2000 টাকা না? তাহলে আমি ওটাই লিখি যে 2000 টাকা। হ্যাঁ, তাহলে সুতরাং 1 বছর পর অবশিষ্ট ঋণ থাকে তার, যে 1 বছর পর অবশিষ্ট ঋণ থাকে, অবশিষ্ট ঋণ থাকে কত থাকবে বলো তো? এই 5400, এখান থেকে 2000 টাকা সে দিয়ে দেয়, এই এত টাকায় থাকবে না? তাহলে 5400 থেকে 2000 বাদ দিলে কত হয়? 3600 টাকা। 3600 টাকা। এই পর্যন্ত তোমরা বুঝলা কিনা? এই সিদরাতুল মুনতাহা, তুমি এখন আসলা? তুমি এখন আসলা কেন? আর একটু আগে আসবে না বলো? এটা হচ্ছে তোমাদের মুনাফা, হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফার উপরে। তো আমি তো তোমাদেরকে মুনাফার উপর মোটামুটি সবগুলা ম্যাথই করাইছি, বইয়ের সবগুলা ম্যাথ করাইছি। তো আমার বইটা হচ্ছে 2025 সালের আলোকের বই, বুঝছো? 2026-এর বই আমার কাছে নাই, কিন্তু আমি দেখেছি যে 2025-এর বই এবং 26-এর বই প্রায় একই, বুঝছো? একটুখানি তফাৎ আছে। তো 25-এর যেই ম্যাথগুলা আছে ওইগুলা করলেই তুমি 26-এর গুলা পেয়ে যাবা, বুঝছো? তো এই ম্যাথটা আমি হচ্ছে 12 নাম্বার ম্যাথ। তুমি যদি একটু খেয়াল করো, দেখো এই ম্যাথটা হচ্ছে 12 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথটা 2025 সালের বইয়ের 12 নাম্বার ম্যাথ, সেটা মুনাফা অধ্যায়ের, মানে 2.2 এর 12 নাম্বার। তুমি যদি আমাকে পৃষ্ঠা নাম্বার বলো তাহলে আমি তোমাকে বলবো যে এটা হচ্ছে, হ্যাঁ, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27 পেজে, বুঝছো? 27 নাম্বার পেজে। তো তুমি একটু দেখতে থাকা কষ্ট, তুমি যেহেতু আগের কয়েকটা ক্লাস দেখছো, তো আমি আশা করছি তুমি এই ক্লাসগুলো বুঝবা, বুঝছো? কিন্তু এখন এই ম্যাথটা তো আমি অনেকটাই করে আসছি, তুমি এই ম্যাথটা না বুঝলেও পরে এই ম্যাথটা বুঝতে পারবা। আর এই ক্লাসটা যদি বুঝতে চাও তাহলে এরপরে রেকর্ডেড মানে তুমি দেখতে পারবা, ঠিক আছে? তো এখন দেখো আমি পরবর্তী অংশে যাই। তো আমরা এই ম্যাথটাতে যা বলছিল আমি যদি আরেকবার রিক্যাপ করি, তবে সেটা হবে যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে ভদ্রলোক 8% চক্রবৃদ্ধি মুনাফায়, বুঝছো, এই 5000 টাকা ঋণ নিছেন। তো 5000 টাকা ঋণ নিছেন তিনি, এবং তিনি কি করছেন, তিনি প্রতি বছর শেষে 2000 টাকা করে পরিশোধ করেন, বুঝছো? এখন তোমাকে প্রশ্ন করছে তারা যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, তার মানে কি তিনি প্রথম কিস্তি দেন কখন? 1 বছর পরে। তো দ্বিতীয় কিস্তি তিনি কোন সময় দিবেন? 2 বছর দিলেই তো তার দ্বিতীয় কিস্তি হবে, তাই না? তাই বলছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে, বুঝছো? মানে দুইটা কিস্তি দেওয়ার পরে তার আর কত টাকা ঋণ থাকবে। তো দেখো আমরা এই অংশটুকু করার পর আমরা পাইলাম তার প্রথম কিস্তি জমা দেওয়ার পর, মানে তিনি তার 1 বছর পরে, দেখো এখানে আমাদের যে আসল 5000 আর এর মান আছে এত 8%, তো এটাকে করলে আমরা এত পাই, বুঝছো? তো এখান থেকে 1 বছর পর তার যেই মূলধনটা হবে, মানে ঋণের পরিমাণটা হবে, সে তো 5000 টাকা নিয়েছেন আগে, এবং 1 বছরে তার একটা লাভ আসবে না এই টাকার। তো লাভটা আসছে কত দেখো তো? 400 টাকা। কারণ কি? শুধু 400 না, কিন্তু 1 বছর পর তার মোট ঋণের পরিমাণ দাঁড়াইছে 5400 টাকা। তো এখান থেকে 5000 টাকা তিনি নগদ নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন, 400 টাকা বেশি না? তো এই 400 টাকা হচ্ছে তার ওই 5000 টাকার মুনাফা আসছে, মানে লাভ আসছে 400 টাকা। এই বুঝছো? এখন তোমরা দেখো তিনি কিন্তু প্রতি বছর, মানে 1 বছর পর তিনি 2000 টাকা জমা দেন ব্যাংকে, বুঝছো? তো 1 বছর পর জমা দেন 2000 টাকা, তাহলে 1 বছর পর অবশিষ্ট ঋণ থাকে, দেখো 1 বছরে তার টোটাল ঋণ আসছে কত? 5400 টাকা, এবং সেখান থেকে তিনি 2000 টাকা জমা দিচ্ছেন, তাহলে থাকে কত? 3600 টাকা না? এই বলা, এইটুকু কি বুঝলা? এই বলো তো সিদরাতুল মুনতাহা। হ্যাঁ, এখন দেখো তোমাকে প্রশ্নে কিন্তু বলছে যে 2 বছর পর, 2 বছর দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। তো এখন দেখো আমি এই অংশটুকু যেটুকু করছি এটুকু হচ্ছে প্রথম কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকে 3600 টাকা। এটা কি বুঝছো? এটা তার প্রথম কিস্তি দিছেন, বুঝছো? প্রথম কিস্তি পরিশোধের পর ঋণ থাকে 3600 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে কত? সেটা আমি এখন করব। দেখো
হ্যাঁ, সিদরাতুল মুনতাহা কি বলছো? ভাইয়া আমার 2026 সালের বই, এজন্য মিল পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি এই জন্য মিল পাচ্ছ না, ঠিক আছে, কিন্তু তুমি এই অঙ্কটা করো, করার পরে তুমি দেখবা তুমি তোমার 2026 সালের বইয়ের সাথে মিল আছে। ওই ম্যাথ গুলা একই ম্যাথ, বুঝছো? হয়তো একটু একটু যোগ বিয়োগ করছে, খুব সামান্য, খুব বেশি কিছু না, বুঝছো? তো আমি পরবর্তী ম্যাথ গুলো যেগুলা করাবো, বুঝছো, আজকের ক্লাসে পরে ক্লাসগুলাতে নতুন অন্ত ধরবো ওই সময়, তো তখন আমি 2026 সালের বইয়ের আলোকে মানে তোমাদেরকে পড়াবো, যেন তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, তো ঠিক আছে। এখন দেখো, আমরা কিন্তু এটা 1 বছর পরে তার যে ঋণটা থাকে সেটা পাইলাম যে 3600 টাকা। এখন 2 বছর পরে তার ঋণ কত হয় আমি সেটা দেখব। দেখো, এখন আমি যদি বলি যে 2 বছর পর তার ঋণ ঋণ থাকে, দেখো এটা হলো 1 বছর পরে ঋণ থাকছে। তো এখন 2 বছর পরে কি আসবে, দেখো তো 2 বছর পরে যে ঋণটা আসবে সেটা কি? এই টাকা তো আসবেই, 3600 টাকা তো তার ঋণ আছেই, এই টাকার উপরে আবার 8% চক্রবৃদ্ধি হারে ঋণ হবে তার, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমাদের মূলধন যেটা হবে 2 বছর পরে ঋণের মূলধন টোটাল, সেটা যদি আমি সি ধরি, তো সি সমান সূত্র কি? পি ইন্টু 1+r, তার পাওয়ার কি? এন না? তো এন মানে কি? সময়, এই তাই না? বলো, এন মানে কি? সময় না? হ্যাঁ, এন মানে সময়। এখন আমি এনই লিখলাম। এখন এই এন এর মানটা কত হবে বলো তো? তোমরা এন এর মানটা কত হবে? তোমরা কি বলবে যে 2 বছর পর যেহেতু ঋণ, তাহলে তাহলে যদি 2 বছর, তার মানে কি এন সমান 2 বসাই দেই, কিন্তু আসলে এন সমান 2 বসালে কিন্তু ম্যাথটা ভুল আসবে। কেন ভুল আসবে? কারণ দেখো, এইটা গেছে প্রথম বছরের ক্ষেত্রে। এখন প্রথম বছরের থেকে ধরো 1 বছর গেছে, টোটাল 2 বছর যদি যোগ আমি ধরি, তো 2 বছরের ভিতরে 1 বছর কিন্তু গেছে গা উপরে, তাহলে থাকে আর কত বছর? 1 বছর না, বুঝছো? অথবা এটা হচ্ছে দ্বিতীয় বছরে, তুমি এভাবে বলতে পারো দ্বিতীয় বছরে, কারণ কি প্রথম 1 বছর গেছে কা, তো পরের 1 বছর থেকে আর 1 বছর, মানে 2 বছর না, বুঝছো? তাহলে এটা তুমি বলতে পারো, আমি এভাবে লিখতে পারি, তাহলে তোমাদের জন্য সুন্দর হবে যে দ্বিতীয় বছর পর তার ঋণ থাকে, মানে ওই 2 নাম্বার বছরে যে ঋণটা হবে সেটা কত হবে? এই এন এর মান হবে 1। কেন হবে? আমি লিখতে পারি যে পি, হ্যাঁ, পি ইন্টু 1+r, তার পাওয়ার 1। কেন হবে? কারণ ওই যে 1তম বছর থাকে ওইখানে। তো আশা করি তোমরা বুঝছো। তো এখানে পি এর মান কত লিখবো বলো তো? পি আসল, আসল কোনটা? এই যে এটাই কিন্তু আসল। এখন কিন্তু আর আসল কিন্তু 5000 টাকা না, এখন আসল হচ্ছে 3600 টাকা। আমার কথা বুঝছো তোমরা? এখন আসল হবে 3600 টাকা। দেখো, তাহলে এই 3600 এর সাথে যোগ কত? 1+r, আর এর মান কত? আর কিন্তু 8% হারেই হয়েছে। তো 8% মানে কত আসছে আমাদের এখানে? 0.08। এই যে 8% সমান 0.08, তাহলে 0.08, তার পাওয়ার 1। তো 1 পাওয়ার দিলে তো ওটা তো কোনো কাজ আর থাকে না। এখন দেখো আমার কি হতেছে, এখন তুমি এখন 3600 এর সাথে গুণ করবা আর এই দুইটা যোগ করবা, তাই না? তাহলে 1.08 এর সাথে গুণ করবা 3600, তো গুণ করলে তুমি যা পাবে যে 3600। হ্যাঁ, এই আমি তো একটু ভুল করছি, দেখো দেখো, আমি কিন্তু একটু হিসাবটা আসলেই না ভুল করে ফেলছি। এখানে 5400 থেকে 2000 টাকা গেলে 3400 থাকে, 3600 না, বুঝছো? এখানে 3400 থাকে, তো এটা কিন্তু 4 হবে, এটা 3600 হবে না, এটা 3400 হবে। এই তোমরা একটু বলবা না আমারে? তোমরা একটু কমেন্ট করে বলবা না এটা 3400 হবে? তো এটা 3400 হবে, তো 3400 গুণন 1.08 করলে তুমি যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে 3672 টাকা। 3672 টাকা। এইটুকু বুঝলা? এটা পাবে 3672। এখন বুঝো যে 2 বছর পর তার ঋণ হচ্ছে কত? 3672। খেয়াল করো, 2 বছর পর তার টোটাল ঋণ আসে 3672 টাকা। এখন প্রশ্ন হইল, তিনি কিন্তু প্রতি বছরে 2000 টাকা করে দেন, তাহলে 2 বছরের পরে তিনি কি আবার 2000 টাকা জমা দিচ্ছেন না? এই বলো তো, তাহলে 2 বছর পরে 2000 টাকা জমা দেন,
তাহলে তার ঋণ থাকে কত? এই যে তিনি জমা দেন, আমি যদি লিখি যে দ্বিতীয় বছরে বছরে তিনি তিনি জমা দেন এই কত টাকা জমা দেন বলো তো? 2000 টাকা না? 2000 টাকা। হ্যাঁ, তাহলে সুতরাং তার ঋণ থাকে, সুতরাং তার অবশিষ্ট ঋণ থাকে, অবশিষ্ট ঋণ থাকে এই কত টাকা থাকবে বলো? দ্বিতীয় বছরে তার টোটাল ঋণের পরিমাণ হচ্ছে 3672 টাকা। বুঝছো? 3672 টাকা। এখান থেকে তিনি 2000 টাকা কিন্তু পরিশোধ করছেন। বুঝছো? তাহলে 3672 বিয়োগ 2000, তো 3672 বিয়োগ 2000 করলে মানে কত আসবে বলো তো? 3672 থেকে 2000 বিয়োগ করলে আবার আসবে 1672 টাকা। 1672 টাকা। আমার এখানে আজান হইতেছে, বুঝছো? তো আজানের সময় আমি চাই না তোমাদেরকে পড়াইতে, আমার একটু খারাপ লাগে, তো তারপরও তোমাদেরকে পড়াইতে হয়, কারণ গ্যাপ দিয়ে দিলে কেমন যেন আবার দেখা যায়। বুঝছো? তো দেখো, তুমি বলো তো এখন বুঝলা কিনা? তাহলে এই ম্যাথটা বুঝলা কিনা বলো? তো এই ম্যাথের এটাই হচ্ছে অ্যান্সার। তো আমি মনে করতেছি তুমি ম্যাথটা বুঝছো। এই সিদ্ধাতুল মুনতাহা, তুমি বুঝছো ম্যাথটা? এই তুমি বলিও তুমি ম্যাথটা বুঝলা কিনা। হ্যাঁ, তো দেখো আমরা এখন আর 2টা সৃজনশীল করব। তো এই 2টা সৃজনশীল খুবই ইজি, তোমরা যারা গত ক্লাসগুলো করছো তারা নিজেরাই পারবে। ধরো যারা 6 নাম্বার ক্লাস, আজকের ক্লাসটা আমাদের মুনাফার উপর 7 নাম্বার ক্লাস, বুঝছো? তো তোমরা যারা 6 নাম্বার ক্লাসটা করছো বা 5 নাম্বার মানে ক্লাসগুলো করছো, তারা হয়তো এইটা মানে বুঝবা। বিশেষ করে যারা 6 নাম্বার ক্লাসটা করছো তারা খুব ইজিলি এই ম্যাথটা বুঝবা। এখন এগুলা এটা না করলেও হয়তো আমার, বুঝছো? তো দেখো ম্যাথটা কি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা না পাও এটা কিন্তু তাদের জন্য শিখতেই হবে। ম্যাথটা হচ্ছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1950 টাকা, মানে 19,500 টাকা, 19,500 টাকা, এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। বুঝছো? তো ডাকটা কি বললো যে চক্রবৃদ্ধি মূলধন 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন আসছে 19,500 টাকা, এবং 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন বলছে 20,280 টাকা। ধরো ডাক এতটুকুই আছে, বুঝছো? এবং দুইটার ক্ষেত্রে মুনাফার হার এক, তো কি এক না এক ওইগুলা চিন্তা করার কোনো দরকার নেই। তুমি এইটুকু সিম্পলি মনে রাখো যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। হ্যাঁ, সিদ্ধাতুল মুনতাহা বলছো, বুঝতে পারছো? ধন্যবাদ। তুমি যেহেতু পরে আইসো যুক্ত হয়েও তুমি বুঝতে পারছো, সেই জন্য। তো দেখো আমাদের ক নাম্বার প্রশ্নটা দেখো যে মুনাফা নির্ণয় সূত্র লিখো। তোমরা এটা সবাই পারবা, এটা আর পড়ানোর দরকার নাই। মুনাফা নির্ণয় সূত্রটা কি বলো তো? আই সমান কি? পি আর এন না? এই বলো, আই সমান পি আর এন। তো এইটা লিখবা, শেষ। আর খালি প্রকাশ করবো যে আই কি, আই মুনাফা, পি হচ্ছে আসল, এবং আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। এইটা লিখে দিলেই শেষ। এখন যে খ নাম্বার দেখো, খ নাম্বার কি বলছে? মূলধন নির্ণয় করো। খ নাম্বারে মূলধন নির্ণয় করতে বলছে। তো মূলধন, এখন দেখো উদ্দীপকের কি তোমার কি মূলধনের কথা বলে দিছে? বলে কিন্তু দেয় নাই। কেন দেয় নাই দেখো, ইনি বলছে যে চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন কিন্তু আসল মূলধন না। চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে যে এমন মূলধন যেখানে আসল থাকবে এবং মুনাফা থাকবে, দুইটার যোগফলই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এই বুঝতে পারছো? তো যেহেতু মূলধন বলছে, তার মানে কি আমার উদ্দীপকে কিন্তু কোথাও মূলধন নাই। তো এটা বের করতে হবে। এটা আমি কিভাবে বের করব? তোমরা আমার 6 নাম্বার ক্লাসটা দেখবা, মানে এই ক্লাসের আগের ক্লাসটি, তারপরও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যেটা করবা সেটা দেখো, আমরা কি জানি 1 বছর আনতে। দেখো আমি যদি খ নাম্বার ম্যাথটা করি, দেখো আমরা জানি, আমি যদি লিখি যে এখানে আমরা কি জানি? আমরা জানি 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা, যেটা চক্রবৃদ্ধি মুনাফা
মুনাফা, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো এই সি সমান কি, পি ইন্টু 1 যোগ আর তার তার টু দি পাওয়ার এন, যেহেতু 1 বছর তো এন এর মান হবে 1। এই আমরা তাই জানি না, বলো। সি চক্রবৃদ্ধি মুনাফা, যেটা মুনাফাটা আমরা চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন, যেহেতু 1 বছরে তো এন এর মান আমি 1 বসাই দিয়েছি, বুঝছো? এখন তোমার প্রশ্নে কি বলছে যে 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত, 19,500 না? তো তাহলে 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা যদি এইটাও আমি লিখতে পারি, তাহলে এইটা সমান কি আমি 19,500 লিখতে পারি না? এই তোমরা কি আমার কথাটা বুঝছো? 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এটা। তো 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান যদি এইটা লিখতে পারি, তাহলে কি আমি এইটা সমান তোমার এইটা লিখতে পারি না? কারণ কি, 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা উদ্দীপকে দেওয়া আছে 19,500 টাকা। এই বুঝছো? হ্যাঁ। তো এখন দেখো, এখন আমরা দেখি যে 2 বছরে আবার কি বলছে, আবার বলছে যে 2 বছরে চক্রবৃদ্ধি মুনাফা, এইটা সমান কি, চক্রবৃদ্ধি মুনাফা সি, যেটা সি সমান কি জানি, পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন। তো এন কি, এন মানে মুনাফার মানে সময়, তাই না? তো সময় কত, 2 বছর না? তো এন এর মানে আমি সরাসরি এন না লিখে 2 বসাই দিছি উপরে। তো এটা সমান সমান আমি কত লিখতে পারি বলো তো? উদ্দীপকে দিচ্ছে যে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত, 20,280। তো এটা সমান আমি 20,280 এটা লিখতেই পারি, বুঝছো? তো আমি এখানে দুইটা জিনিস লিখছি। তো এখন দেখো, আমি আমি এই দুইটা জিনিস থেকে আমার টার্গেট হচ্ছে পি এর মান বের করা। কি বের করব আমি? পি এর মান বের করব। তো যদি আমি পি এর মান বের করতে চাই, তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, যদি আমি পি এর মান বের করি, তখন আমি যদি 1 নাম্বার যেটা আছে এইটা ধরো 1 বছরের ক্ষেত্রে যেটা আসলে এটা আমি এক নং সমীকরণ ধরলাম, আমি ধরলাম এটা 1 নাম্বার সমীকরণ। আর দেখো 2 বছরের ক্ষেত্রে যেই চক্রবৃদ্ধি মুনাফা যা আসে 20,280, এই সমীকরণটা আমি ধরলাম 2 নাম্বার সমীকরণ। এই বুঝছো, আমার এখানে জায়গা কম তো সেজন্য আমি এইভাবে লিখলাম। আমি ধরলাম এটা 2 নাম্বার সমীকরণ, বুঝছো? ধরতে তো আর অসুবিধা নাই। এখন 1 নাম্বার সমীকরণকে যদি আমি বর্গ করি, 1 নাম্বার সমীকরণটা কি আছে দেখো তো, আমি লিখলাম যে 1 নং সমীকরণকে বর্গ করে দেখো, এটাকে যদি আমি বর্গ করি, তো এইটা সমান এইটা না? এই দেখো, চক্রবৃদ্ধি মুনাফার সি দ্বারা প্রকাশ করি, তো সি না লিখলেও তো হয়, যে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান ডাইরেক্ট এটা লিখলে তাও হবে। তো সি এর ভিতরে গেছে, তার মানে কি এইটা সমান এইটা, শুধু এইটুকু অংশ সমান এইটুকু অংশ বর্গ করে, তার মানে এইটুকু অংশ আমি বর্গ করবো। এইটুকু অংশটা কি, পি 1 যোগ আর তার পাওয়ার 1। তো পাওয়ার 1 তো আর আমাদের লেখার দরকার নেই, তাই না? যদি না লিখি তাহলে এইটুকুই না? তো এইটুকু সমান সমান কত, 19,500 না? দেখো, এইটা হলো 1 নং সমীকরণটা আমি লিখলাম। এখন এই সমীকরণকে কি করছি, বর্গ করে না? তাহলে এটাকে আমি বর্গ করি। বর্গ করা মানে কি, পি এর উপর স্কয়ার করা, আর 1 প্লাস আর তার উপর হোল স্কয়ার করা, আর এই পাশেও স্কয়ার করা। বলো এইটুকু বুঝলা কিনা? হ্যাঁ, বর্গ করে দিলাম শুধু। এখন দেখো, বর্গ করার পরে এটা ধরো আমি 3 নাম্বার সমীকরণ, আমি ধরলাম 3 নাম্বার সমীকরণ। এই বলো, সমীকরণ কখন হয়? তোমরা প্রশ্ন করতে পারো, ভাই সমীকরণ বুঝবো কিভাবে? যদি কোনো একটা রাশির মাঝখানে তুমি সমান চিহ্ন দেখো, তবে ওই রাশিটাই হবে সমীকরণ, বুঝছো? ওই রাশিটাকে তুমি সমীকরণ বলতে পারবা, যেহেতু এখানে সমান চিহ্ন আছে না, সমান থেকে কিন্তু সমীকরণ আসে, তাহলে এটা একটা সমীকরণ। এটা ধরো 3 নাম্বার সমীকরণ। এখন তুমি যদি 3 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করা, দেখো আমি লিখলাম যে সমীকরণ নং 3 ভাগ সমীকরণ নাম্বার 2, 3 কে আমি 2 দ্বারা ভাগ করলাম। তো ভাগ করলে কি হয় দেখো তো। তো 3 নাম্বার সমীকরণটা আমি আগে লিখবো। 3 নাম্বার সমীকরণটা কি ছিল, এই যে এটা ছিল না, পি স্কয়ার 1 যোগ আর তার উপর আবার হোল স্কয়ার সমান 19,500, তাই না? তো 19,500 স্কয়ার করলে যত আসে আমি ওই মানটা লিখবো এখানে। এই তোমরা একটু বুঝো, 19,500 রে আমি বর্গ করছি না উপরে, তো বর্গ করলে আমার যত আসবে আমি তত মানটা লিখবো। তো তত মানটা হচ্ছে আমার এটা অনেক বিশাল
বিশাল নাম্বার, বুঝছো? আমি নাম্বারটা অনেক বিশাল। সেটা হচ্ছে যে 38 শূন্য, এরপরে 25, তারপরে হচ্ছে 4 শূন্য, 1 শূন্য 2 শূন্য 3 শূন্য 4 শূন্য, বুঝছো? তো এটা হলো কি 1 নাম্বার সমীকরণ। এই আমি ভাগ দিছি না, ধরো এটা আমি পরে বলতেছি। তো এটা ধরো 3 নাম্বার সমীকরণটা আমি লিখলাম। হ্যাঁ, এখন ভাগ 2 নাম্বার সমীকরণ না, তো এটাকে যদি আমি ভাগ করি 2 নাম্বার সমীকরণটা লিখবো। 2 নাম্বার সমীকরণে কি আছে দেখো, এটা হচ্ছে পি ইন্টু এই যে এই সমীকরণটা, পি ইন্টু 1 যোগ আর তার বর্গ, তাই না? তো এইটা সমান এই পাশে কি আসলে 20,280, তো সমান চিহ্ন দিয়ে আমি এই পাশে নিচে লিখবো যে 20,280। হ্যাঁ, বলো এইটুকু বুঝছো কিনা? তো এখন যদি আমি এই যে 1 যোগ আর তারপর হোল স্কয়ার, উপরেও সেম কাহিনী, তো দুইটা কাটাকাটি যায়, থাকে কি এই পি আর উপরে পি স্কয়ার, তাহলে উপরে দুইটা পি, তাহলে একটা পি থাকে না? পি স্কয়ার ভাগ পি করলে কি উপরে একটা পি থাকে। তার মানে আমার পি সমান, এখানে পি সমান চিহ্ন এই পাশে তো আর কিছু থাকছে শুধু পি, তো এই পাশে কি থাকে? এখানে দেখো তুমি এই উপরে যে অংশটা আছে এটা পুরোটাই ক্যালকুলেটর তুলবা। হ্যাঁ, এই তোমরা কি দেখতে পাচ্ছ না? এটা পুরোটাই দেখো 38 শূন্য 25, তারপরে আবার 4টে শূন্য, তো পুরোটাই ক্যালকুলেটর তুলে এটা দ্বারা ভাগ করো। তুমি ভাগ করলে মানটা আসবে 18,750, 18,750 এত টাকা। এই তোমরা বুঝছো? এইটাই কিন্তু আসল। আমাদের কি মূলধন নির্ণয় করতে বলছে না? এটাই মূলধন। সুতরাং মূলধন সমান 18,750 টাকা। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা, তুমি প্রথম সমীকরণটা বোঝো নাই, আরেকবার বলবো। দেখো প্রথম সমীকরণটা একটু মনোযোগ দাও। প্রথম সমীকরণটা যে আমি আনছি এখানে, কি আনছি, কিভাবে আনলাম দেখো, 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা। দেখো আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, বুঝছো? সেজন্য চক্রবৃদ্ধি মুনাফার এই এখানে একটা কমা, বুঝছো, কমা দিয়ে সি লিখছি। শুধু যদি সি লিখতাম তার মানে তোমাকে বুঝতে হইতো যে সি সমান চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা এটাকে যেহেতু সি দ্বারা প্রকাশ করে, তাই আমি এপাশে সি লিখছি। সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন, এটা হচ্ছে সূত্র, বুঝছো? সূত্র কিভাবে আসছে এটা কিন্তু আমি এর আগে পর্বে কয়েকবার বলেছি, খুব সুন্দরভাবে এগুলো দেখিয়ে দিছি। তো এখানে যেহেতু এখানে এই যে পাওয়ার যে এন হইতো, আমি বারবার বলতেছি পাওয়ার এন, এখানে কিন্তু আমি এন লিখি নাই। এন না লিখে কি লিখছি, 1 লিখছি। দেখছো আমি কি এন লিখছি? না, লিখছি কত, 1। 1 কেন লিখলাম? কারণ হচ্ছে এই এন হচ্ছে, এন কে প্রকাশ করা হয়, এন হচ্ছে বছর বা সময়, যেহেতু এখানে আমি 1 বছর বলেই দিছি, তার মানে কি এন সমান কি 1 না? তো তাই এন এর জায়গায় আমি 1 লিখছি, বুঝছো? তো যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন, আর এন সমান 1, কারণ 1 বছরে, এটা হলো আমার সূত্র। এখন দেখো আমাদের উদ্দীপকে বলছে কি জানো? উদ্দীপকে বলছে এই যে এখানে দেখো যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 19,500। তুমি এইটুকু দেখো তো কি বলছে, 1 বছর আনতে মানে 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন 19,500। এখন তুমি বুঝো, 1 বছরে যদি চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা হয়, আবার 1 বছরে যদি চক্রবৃদ্ধি মুনাফাকে, এই মুনাফায় মানে কি মূলধন, চক্রবৃদ্ধি এটা মুনাফা লিখছি, মুনাফা লেখা যাবে না। দেখো 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন, এটা মুনাফা না, সরি আমি ওই উল্টা পাল্টা বলে ফেলছি, চক্রবৃদ্ধি মূলধন তাই তো বলি। হ্যাঁ, এটা আমি একটু ভুল করছি, তোমরা আমার মাফ করে দিও, এইটুকু একটু ক্ষমা করে দিও। আসলে অনেক সময় না ভিডিও করলে, এই ক্লাস নিলে অনেক সময় মানে বেশি কথা বলার সময় মানে মনে থাকে না, বুঝছো? অনেক কিছু অজান্তেই ভুল হয়ে যায়। হ্যাঁ, তো 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে, তো মূলধনটা কি আমার, এই সূত্র হচ্ছে পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন, এন এর মান 1, যেহেতু এটা সমান এটা লেখা যায়। আবার এই 1 বছর চক্রবৃদ্ধি মূলধনটা আবার কত, 19,500 না? বলো, দেখো আমি আশা করি তোমরা এটা বুঝছো।
তো কেউ যদি এখনো না বুঝো, হ্যাঁ তোমরা আরেকবার দেখো, কেউ না বুঝে থাকলে আরেকবার দেখো, এখন আর বোঝানোর মুড নাই, বুঝছো? দেখো আমি আশা করি এটা বুঝছো। দেখো আমরা এখন এই ছোট ঘ নাম্বার করব। আমরা খ করছি, ঘ নাম্বার ম্যাথটা খুবই ইজি, তোমরা নিজেরাই করবে। দেখো আমি একটু বলে দিই। একই হারে উক্ত মূলধনের জন্য বলছে মুনাফার হার, যেটা আরটা ওই একই রাখছে, মুনাফার হার একই থাকবে এবং উক্ত মূলধনের জন্য, তার মানে কি মূলধন কত সেটা কিন্তু তুমি জানো, খ নাম্বার পাইছো। মূলধনটা আমাদের 18,750 টাকা। উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করা। এই তোমরা এটা নিজেরাই পারবে। কিভাবে করবে আমি একটু বলে দিই। দেখো এখানে আমার সময় বলছে 3 বছর, এন আছে, বুঝছো? এবং উক্ত মূলধন, তার মানে কি আমার মূলধন আছে, এই মূলধনটা কোথায় পাইলাম? খতে পাইলাম। এই মূলধনের মানটা কত বলো তো? 18,750 টাকা। এটা হলো উক্ত মূলধন, তো এটাও আমার দেওয়া আছে সেই হিসেবে। তাহলে আমার মূলধন আছে মানে পি আছে, আমার সময় আছে এন আছে, যে আমার সরল মুনাফা সেটা কি আই না, আই সমান কি পি আর এন। তো এখানে পি আছে এন আছে, আমার লাগবে কি আর, এবং আর এর মান বলে দিছে যে একই হারে, মানে আরটা একই, ওই এর আগে এতক্ষণ যে ম্যাথ গুলা করলাম খ নাম্বার যে আরটা ছিল ওই একই হার আছে। এখন ওই আর তুমি কিভাবে বাইর করবা? ওইটা কি উদ্দীপকে দেওয়া আছে? এই দেখো উদ্দীপকে দেওয়া আছে, কিছুই তো দেওয়া নেই উদ্দীপকে, কিন্তু আর এর মানটা তোমাকে আগে বাইর করতে হবে। আর এর মান তুমি বাইর করলেই গ নাম্বার ম্যাথটা করতে পারবে। এখন তোমাকে একটু আর এর মানটা আমি দেখাই দিই কিভাবে বাইর করবা। তুমি দেখো আর এর মান কিন্তু খুব ইজিলি বাইর করতে পারবা। সেটা হচ্ছে, তুমি কি জানো, 1 বছরের মুনাফা আসল দুইটা মিলে মানে চক্রবৃদ্ধি মূলধন, তুমি লিখো তো যে হ্যাঁ, 1 বছরে চক্রবৃদ্ধি, হ্যাঁ এটা চক্রবৃদ্ধি লিখছি, চক্রবৃদ্ধি মূলধন বলো, 1 বছর চক্রবৃদ্ধি মূলধন যেটা সেইটা, ওটা সমান কি পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন। তো এর মান কি 1, তাহলে আমি 1 আর লিখবো না, বুঝছো? সি ধারা প্রকাশ করিস, এটা সমান সমান এটা পি ইন্টু 1 যোগ আর, 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন। তো এই মূলধনটা আমার দেওয়া আছে কত? 19,500 না? তোমরা তো এর আগে আমি বললাম 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন 19,500। এই দাঁড়া, এটা সরে গেল কেন? হ্যাঁ, তো দেখো ওই তোমরা হয়তো দেখতে পাও না, বুঝছো? এই আমার মাফ করে দিও, তোমরা দেখতে পাও না, তো দেখো 1 বছরের চক্রবৃদ্ধি মূলধনটা আমার আমি জানি কত 19,500। আবার 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন যে সূত্র সেটা কি পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন। তো এন যেহেতু 1 বছরে, তার মানে উপরে 1 লিখলে না লিখলে 1 থাকে এমনিতেই। তাহলে আমার এখানে কি থাকে? আমার এখানে আমি পি জানি, তাহলে আমার 1 যোগ আর যদি রাখি এই পাশে কি আছে 19,500। এখন দেখো পি এই পাশে কি গুণ অবস্থায় আছে না এর সাথে, তো যদি সমান চিহ্নের বাম ডান পাশে আসে তাহলে কি ভাগ হবে না পিটা? তো পি হয়ে গেল ভাগ। তাহলে এখন দেখো 1 যোগ আর, আমার লাগবে কার মান? আর এর মান লাগবে না, বুঝছো? ধরো আমি 1 যোগ আর রাখলাম, এখন থাকবে 19,500। এই পি এর মান কত? পি সমান কত পাইলাম আমি? 18,700, এই কত পাইলাম? 750। পি এর মান পাইছি 18,750। এখন দেখো, এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো 19,500 ভাগ 18,750, তুমি এটা ক্যালকুলেশন করলে পাবে 26/25, বুঝছো? 26 ভাগ উপরে 26 নিচে পাবে 25, বুঝছো? এখন তুমি ক্যালকুলেটরে সরাসরি 19,500 ভাগ 18,750 যদি তুমি ভাগ করো সরাসরি, হয়তো এই ভগ্নাংশ আকারে আসবে না, বুঝছো? তুমি হয়তো আনতে পারবে না, কিন্তু ওই মানটা অবশ্যই 1-এর থেকে বড় হবে। এই আমার কথা বুঝছো? ওই মানটা অবশ্যই 1-এর থেকে বড় হবে। তো যত আসবে, ধরো 1 দশমিক সামথিং আসলো, যা আসে তুমি তাই লিখলা। তাহলে পরে আমার লাগবে কি আর এর মান, আমি মুনাফার হার নির্ণয় করবো আরটা। এখানে কি 1 যোগ আর সমান তো আসলো না, তো এখন যদি তুমি আর নির্ণয় করছো তুমি আর সমান কি হবে? এই 26 ভাগ 25, এই একটা যোগ আকার আসলে এই পাশে, তো এই একটা এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে,
বুঝছো? 26/25 বিয়োগ 1। এখন দেখো তোমাকে কিন্তু আমি আগেই বলছি যে এই 26/25 ক্যালকুলেটরে সরাসরি এই আকারে আসবে না, বুঝছো? তোমার এই ক্যালকুলেটর মোড যদি এই মোডে থাকে তবে আসবে, অন্যথায় আসবে না। যদি না আসে তখন তোমার মানটা অবশ্যই 1 থেকে বড় আসবে, বুঝছো? তখন তার মানে কি, এই মান যদি 1 থেকে বড় হয়, এখন তুমি 1 বিয়োগ করো, তার মানে কি একটা দশমিক একটা সামথিং মান পাবা, বুঝছো? মানে শূন্য পাবা না, তো শূন্যের চেয়ে বড় একটা মান পাবা। তো ওই মানটা আমার এখান থেকে যদি তুমি বিয়োগ করো, আমাদের কত আসে দেখো, নিচে 25, উপরে 26 - 25 = 1। তাহলে 1/25, এই আর এর মান কত আসলো বলো তো? 1/25। তোমরা এটা বুঝলে কিনা বলো? তুমি এখন ক্যালকুলেটরে 1/25 করলে কিন্তু তোমার একটা দশমিক মান আসবে, 0 সামথিং আসবে। এখন দেখো আমার আর এর মানটা তোমরা পাইলা কিনা, বুঝলা কিনা বলো? এখন যদি তুমি সরল মুনাফা নির্ণয় করতে চাও, আমার এখন দেখো আমার আর আছে, আর সমান কত পাইলাম? 1/25। আমার পি আছে, পি কত? 18,750। আমার এরপরে আছে কি আছে, সময় আছে এন, 3 বছর। তাহলে আমি আই নির্ণয় করতে পারবো না, সরল মুনাফা আই সমান কি, পি আর এন। তো পি হচ্ছে 18,750 ইন্টু আর আছে কত, 1/25 ইন্টু এন আছে 3 বছর। তাহলে এটা তোমরা নিজেরাই তো পারবে। এখন এটা করলে কত আসবে বলো? তোমরা একটু কমেন্ট করে তো। 2250 এখানে আসবে, 2250। এই এত টাকা, 2250 টাকা, বুঝছো? আশা করি তোমরা এটা বুঝছো। এইটুকু অংশ আমি আশা করতেছি বুঝছো। হ্যাঁ, এটা আই। এখন বলছে যে প্রশ্নে বলছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এই এখন কি তোমরা চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে নির্ণয় করতে পারবে না? আমি তোমাদেরকে সরল মুনাফা নির্ণয় করে দেখালাম, চক্রবৃদ্ধি মুনাফাটাকে নির্ণয় করতে পারবো না? চক্রবৃদ্ধি মুনাফা সেটা কি জানো? চক্রবৃদ্ধি মুনাফা যেটা আমি লিখি, আমি যদি লিখে দিই যে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান হবে সি মাইনাস পি। এই দেখো আমি তোমাদের এর আগে ম্যাথটাতে কিন্তু এই চক্রবৃদ্ধি আসলে জায়গায় লিখছিলাম চক্রবৃদ্ধি মুনাফা, এটা আমার একটু মিস্টেক ছিল, বুঝছো? তো এখন চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা লিখি সি মাইনাস পি। তো এখানে এই সিটা কি, সি হলো চক্রবৃদ্ধি আসল বা মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি, মূলধন সি কে কি দ্বারা প্রকাশ করি? চক্রবৃদ্ধি মূলধন। আর পি, পি হচ্ছে শুধু মূলধন, পি হচ্ছে শুধু মূলধন। সি হলো চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে শুধু মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন আর শুধু মূলধন এই দুইটার ভিতরে কি পার্থক্য আছে না? হ্যাঁ, পার্থক্যটা কি শুনো। চক্রবৃদ্ধি মূলধনটা হলো ওই মূলধন যেটার সাথে মূলধন এবং মুনাফা দুইটা যোগ, আর মূলধনটা হলো শুধুমাত্র মূলধন। তাহলে মূলধন আর মুনাফা থেকে মূলধন বিয়োগ করলে শুধু মুনাফা পাবা না, বুঝছো? ওইটাই কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। ওই মুনাফাটা কি আমার, দেখো এই পিটা কত মান, যেটা ডাইরেক্ট মূলধন আসল যেটা, সেটা কত? মূলধনটা কত? 18,750। আর সিটা কি চক্রবৃদ্ধি মূলধন না? তার মানে কি 18,750 টাকার উপরে, এই টাকার উপরে 3 বছরে যে মূলধনটা আসবে তোমার, ওটাই তো চক্রবৃদ্ধি মূলধন নাকি? বলো তো। এই তোমরা কি বুঝতেছো? এই 18,750 টাকার উপর 3 বছরে যেই মূলধনটা আসবে ওইটাই কিন্তু আমার চক্রবৃদ্ধি মূলধন। কারণ কি, প্রশ্ন বলছে 3 বছর পরে তাদের মূলধন কত হবে। দেখো এখন আমি সি এর মানটা আমার নির্ণয় করতে হবে, যে চক্রবৃদ্ধি মূলধন সিটা। দেখো আমি এই পাশে আগে চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করি, যে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সেটা কি, সি, সি সমান কি পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন।
এখানে পি আসল সেটা কত 18,750 কিন্তু 1 যোগ আর এর মান কত বলো তো, আর এর মান কত বলো, আর কত, আর আমরা পাইলাম কত 1/25 না, এটা হচ্ছে আমাদের আর, তার পাওয়ার এন, এন মানে 3 বছরে, এন এর মান কত 3। তো এখন দেখো তার আমার কত আসতেছে বলো, কত থাকতেছে যে 18,750, আর এইখানে নিচে 25 আর উপরে থাকবে কত 26, তার পাওয়ার 3। দেখো এটা করলে আমার কত আসে, এটা করলে আমাদের অ্যান্সার আসে যে 21,091.2, 21,091.2 টাকা। তোমরা কি আমার এই এতটুকু অংশ বুঝছো? এই বলো তো, তোমরা আমার এতটুকু অংশ বুঝছো? এটা হলো আমার চক্রবৃদ্ধি মূলধন। এখন যদি আমি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করি, তার মানে কি চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মূলধন 21,091.2। এই দেখো আমি যেহেতু লিখছি যে চক্রবৃদ্ধি মুনাফাটা কি, চক্রবৃদ্ধি মূলধন সি মাইনাস মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন আমার কত আসলো, এই এটা কি সমস্যা হলো দেখো তো, তোমরা কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ ঠিক হয়ে গেছে। চক্রবৃদ্ধি মূলধনটা কত আসলো 21,092 নাকি, এই কত পাইলাম বলো তো, হ্যাঁ 21,091.2। এই ভুল দাঁড়াও আমি সুন্দর করে লিখে দিই যে 21,091.2 বিয়োগ আসলটা কত 18,750। এখন বিয়োগ করলে কত আসে, এই দুইটা বিয়োগ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। বিয়োগ করলে আসে 91, বিয়োগ কত আসে বলতো 2341.2, 2341.2 টাকা। বলো তোমরা ম্যাথটা বুঝতেছো কিনা? ম্যাথটা কিন্তু একটু কঠিন ছিল বুঝছো, মোটামুটি মানে কঠিন ছিল ম্যাথটা তোমাদের জন্য আর কি, কারণ এখানে অনেক কিছু কাজ করতে হয়। তো এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা পেলাম কত, এই এত পাইছি বুঝছো। এখন আরো কাজ কিন্তু আরো আছে। আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম, এর আগে যে আয় পাইছি এই আয়টা হলো কি সরল মুনাফা যেটা, আর এখন যে আয়টা এখন যেটা পেলাম এটা কি চক্রবৃদ্ধি মুনাফা। এখন প্রশ্নে বলছিল চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য কত, দেখো তাই বলছে না প্রশ্নে, হ্যাঁ প্রশ্নে তাই বলছে যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য কত, একই হারে মুক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করা। তাহলে আমাদের সরল মুনাফা কত 2250, বুঝছো, সরল মুনাফা 2250, আর চক্রবৃদ্ধি মুনাফা কত 2341। তো একটা বিষয় খেয়াল করছো, সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি থাকে, বুঝছো, সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি থাকে। তোমাদের প্রশ্ন যদি কেউ করে বা এমন আসে যে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চক্রবৃদ্ধি মুনাফা বড় নাকি সরল মুনাফা বড়, বলতে পারে যে চক্রবৃদ্ধি মুনাফা ছোট, সরল মুনাফা বড়। তো সঠিক কোনটা হবে, সঠিক সব সময়ের জন্য চক্রবৃদ্ধি মুনাফা বড় হবে, বুঝছো। তাহলে পার্থক্য কি করবো আমি, যে 2341.2 থেকে আমি 2250 বিয়োগ করলে তো পার্থক্য হয়েছে পড়ে, তাই না? তো পার্থক্য করা তো দেখি, যে তাহলে সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সেটা কি হবে, বড় থেকে ছোট। তো বড় কত 2341 বড় 2341.2, এটা হচ্ছে বড়, মানে ছোট কত 2250 নাকি, হ্যাঁ 2250। এটা হলো আমার চক্রবৃদ্ধি মুনাফা, এটা হলো সরল মুনাফা। এই দুইটা থেকে বিয়োগ করলে কত আসে দেখো, বিয়োগ করলে আসে 91.2 টাকা। এই দেখো আমি আশা করতেছি তোমরা আমার এই ম্যাথটা বুঝছো, যদি তারপরেও কারো সমস্যা থাকে, আমি আশা করছি ম্যাথটা বুঝছো, যদি তারপরেও কারো সমস্যা থাকে হ্যাঁ তোমরা বলিও।
তারপরে সমস্যা থাকলে তোমরা বলিও। তো দেখো আমি খুব টায়ার্ড হয়ে গেছি, বুঝছো, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। এই তবে যেহেতু আরো একটা ম্যাথ আছে, সেটা 14 নম্বর ম্যাথ, এই ম্যাথটা করলেই শেষ। এবং আমি তোমাদের বইয়ের সবগুলা ম্যাথ একদম হাতে ধরে ধরে সবগুলা ম্যাথ করাইছি। উদাহরণের ম্যাথগুলা থেকে শুরু করে অনুশীলনের সব ম্যাথ, এবং প্রতিটা সূত্র কিভাবে আসলো, কেন আসলো, সূত্রটা মানে কিভাবে মনে রাখবা, ডিটেলস বলছি। তো আমার মনে হয় তোমরা আমার এই ক্লাসগুলা করলে, সাতটা পর্ব যদি কেউ দেখো, তার জন্য এই ম্যাথ নিয়ে আর কোনো চিন্তা, মুনাফা নিয়ে কোনোদিন কোনো চিন্তা করতে হবে না। ইভেন যদি কেউ চাকরির পরীক্ষাও দেয় মুনাফার উপরে, তার এর বাইরে আসলে মুনাফার উপরে চাকরির পরীক্ষার জন্য মানে পড়তে হয় না, বুঝছো কথা। যারা চাকরির পরীক্ষা দিবে তাদেরও মুনাফার অধ্যায়, এই যে 7টা লেসন হয়েছে, পর্ব পাঠ হয়েছে, এই 7টা পাঠ কেউ করলে তার এই মুনাফার জাতীয় আর কোনো ম্যাথ কেউ আটকাতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখন দেখো 14 নম্বরটা কি বলছে, এটা আমি একটু তোমাদের শুধু ধরিয়ে দেব, তোমরা নিজেরাই পারবে যারা আমার এই আগের এই পর্বগুলো দেখছো। কি বলছে দেখো, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। তো প্রশ্নে তোমাদেরকে একটু বুঝতে হবে, উনি শিপ্রা বড়ুয়া ভদ্রলোকে উনি কি করছেন, উনি 3000 টাকা জমা রাখছেন। তো যেটা জমা সেটাই কি আমার আসল না? তো এটা আমার পি, বুঝছ। এরপরে 2 বছর পর মানে কি, এখানে আমার সময় দেওয়া আছে এন 2 বছর, বলছে মুনাফা সহ 3600 টাকা পাইছে। এই তার মানে বুঝছো, তাহলে মানে মুনাফা কত পাইল, তার মানে তার লাভ হয়েছে কত, 3000 টাকা রাখছে এবং 3 বছর পরে 3600 টাকা পাইছে, তাহলে অতিরিক্ত পাইলো কত, 600 টাকা না? তো 600 টাকার চেয়ে বেশি পাইলো, তো যেটা বেশি পায় ওইটাই তো লাভ, তাই না? তার মানে এখানে পি হচ্ছে 3000, এন হচ্ছে 2, এবং যেটা লাভ ওইটাকে কিন্তু আমরা মুনাফা বলি এবং সেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তার মানে আয় হবে 600 টাকা, বুঝছো। তার মানে কি পি এন আই সবগুলাই দেওয়া আছে। তোমাকে ক নাম্বার প্রশ্নে বলছে যে মুনাফার হার নির্ণয় করো। তো মুনাফার হার আর এই মানটা তুমি নির্ণয় করতে পারবা না, হ্যাঁ, 3টা জিনিস দেওয়া আছে। তো আর সমান কি লিখবে দেখো, ক নাম্বার আর সমান কি লিখবা, আর সমান হ্যাঁ পি, আর সমান লিখবা আই ভাগ পি এন। এখন আর এর মানটা যেহেতু শতকরায় প্রকাশ করতে বলে, বুঝছো, এর সাথে তুমি শুধু কি 100 দ্বারা গুণ করবা, গুণ করলে কিন্তু তুমি পার্সেন্টে পাবা, আরটা পার্সেন্টে পাবে, মুনাফার হার পাবে। ঠিক আছে, সব মানগুলা বুঝে দিলে তুমি পারবে ইনশাল্লাহ। তো খ নাম্বার ম্যাথ দেখো কি বলছে, আমি বিশ্বাস করি তোমরা সবাই ক নাম্বার ম্যাথটা পারবে। খ নাম্বার কি বলছে দেখো, যে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। এটা কি বুঝছো? দেখো উনার কিন্তু শিপ্রা বড়ুয়ার ক্ষেত্রে 2 বছর পর সে মুনাফা সহ 3600 টাকা পাইছে না, বলছে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পাইছে। তার মানে কি, তার আসল ছিল 3000, 2 বছর পর পরে পেলে 3600, তার মানে কি আসল এবং মুনাফা দুইটা মিলে সে 3600 টাকা পাইছে। দেখো আমি যদি এখানে লিখি খ নাম্বার প্রশ্নটা, দেখো 2 বছর পর মুনাফা যোগ আসল, এই দুইটা যোগ করে পাইছে কত, 3600 টাকা, বুঝছো। খ নাম্বার বলছে যে আরো 3 বছর পর তার মুনাফা আসল কত হবে। তার 2 বছর পর মুনাফা আসল আসছে 3600 টাকা, তাহলে আরো 3 বছর, তার মানে কি আগের 2 বছর তার সাথে পরে 3 বছর যোগ, তার মানে মোট বছর কত, 5 বছর না? তাহলে মোট 5 বছর পর তার মুনাফা আসল কত হবে। তো এইখানে দেখো তার সময় এন সমান 5 বছর, এই তোমরা বুঝছো, এন সমান 5 বছর। আর তার আসল টাকা আসলো কত, পি না? তো পি কত, আসল 3000 টাকা আছে না, আসল 3000 টাকা, সময় এন, আসল 3, এবং এখন দেখো যদি মুনাফা আসল নির্ণয় করতে যাই, আমার এখানে আর এর মান লাগে দেখো, এবং আর এর মানটা কিন্তু ক নাম্বারে তুমি পেয়ে যাও, ক নাম্বারে পাও না তুমি, ক
ক নাম্বারে কি আর নির্ণয় করতে বলছে মুনাফার হার। তো আরটা কি I/Pn ইন্টু 100। আমি যদি ক নাম্বার ম্যাথটা করি, ক নাম্বারে আই কত আসে আর, আমি আর তো আর সমান কি I/Pn ইন্টু 100, তাই না? এটা ক থেকে পাই না? তাহলে আই কত? আই মুনাফা। এই তোমরা এখানে একটা বিষয় দেখো, আমি যেটা এখন করতেছি, বুঝছো, আমি যেই জিনিসটা করতেছি, জামালউদ্দিন জেমি, হ্যাঁ তোমার নাম তো জেমি স্যার, সরি তো, হ্যাঁ জেমি, ঠিক আছে। তুমি যেহেতু এতদিন যুক্ত হইতে পারো নাই, তো আজকে যুক্ত হয়েছো, এটা কিন্তু আমাদের ক্লাস শেষ, মানে শেষ পর্যায়ে। আর হয়তো 10 মিনিট আমি লাইভে থাকবো, বা 10 মিনিটও কমও থাকতে পারি। তো বিষয় হচ্ছে আমাদের মুনাফার ক্লাসটা শেষ হয়ে গেছে, বুঝছো। আজকে ক্লাসটা হলে মুনাফার সকল ধরনের প্রবলেম সলভিং হয়ে যাবে, বুঝছো। তো তুমি আমাদের মোটে 7টি ক্লাস হয়েছে, পর্ব হয়েছে, 7টা পর্ব তুমি আমাদের ইউটিউব চ্যানেলে মানে পেয়ে যাবা, বুঝছো, সাজানো অবস্থায়। তুমি ওইখান থেকে একটা একটা করে মানে দেখে আসতে পারো। আর একটা বিষয় হচ্ছে এই 7টা পর্ব দেখলে তোমার আর কোনো মেতে মুনাফার উপরে প্রবলেম থাকবে না। এবং আমি মুনাফার পরবর্তী একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ওইটা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা, হ্যাঁ আমাদের পাবলিক গ্রুপে লিখিও, পোস্ট করিও যে অমুক অধ্যায় নিয়ে আলোচনা করলে হয়তো সুবিধা হতো। তো এখন দেখো আমাদের এখন এই আর বাইর করব, মুনাফার হার আর। তো এটা কিভাবে করব? মুনাফা আই কি মুনাফা। তো যদি আমি ক নাম্বারে এটা নির্ণয় করতে গেতাম, তো ক নাম্বারের ক্ষেত্রে আই ছিল কত, মুনাফা ছিল কত, 600 টাকা না? এই কিভাবে 600 টাকা আসতো এ বলো তো? কারণ কি তোমার আসল ছিল 3000 টাকা, হ্যাঁ আসল ছিল 3000 টাকা, এবং তারপরে তুমি মুনাফা সহ পাইছো 3600 টাকা, তার মানে বেশি পাইছো 600 টাকা। তাহলে যেটা বেশি পাবো ওটাই তো মুনাফা। তো মুনাফা হচ্ছে 600। আর পি, নিচে পি না, পি এর মান কত, 3000 টাকা আসল। শুনুন এই এন, এখন এন সমান তুমি কত বসাবা? তুমি কি বলবা যে এই এন সমান 5 বসাবা? আসলে কিন্তু তা না, এন সমান 5 না, এন সমান কত, এখানে এন সমান হবে তোমার 2। কারণ কি এই তুমি আই যে বসাইছো 600 বসাইছো না, এই 600 টাকা তুমি কোন হিসাবে বসাইলা? এই 600 কিন্তু তোমার 2 বছরে মুনাফা আইছে 600। তো যেহেতু 2 বছরে মুনাফা 600, তাহলে এন সমান ওই 2 বছরে লেখা লাগবে, গুণন 100। তোমরা আবার এন এর জায়গায় 5 বসাই দিও না। এই আর এর মানটা কিন্তু আমি ধরো ক নাম্বার থেকে বাড়ি করতেছি, বুঝছো। তো এখন দেখো তাহলে কত থাকতেছে, নিচে 2টা শূন্য যদি কাটি, ধরো নিচে 3টা শূন্য কাটলাম, তাহলে উপর থেকেও 3টা কাটবো না, 2টা আর একটা 3টা, তো উপরে থাকতেছে কত 60, আর নিচে থাকে কত 3 আর 2 গুণ করলে কত 6, তাহলে 60 ভাগ 6 করলে পাবে তুমি 10, আর এটা হবে পার্সেন্ট। আমার কথা বুঝলা তোমরা? এই তোমরা আমার কথা বুঝলা? তো আর এর মান কত পাইলা তুমি? হ্যাঁ জেমি তুমি বলছো মানে কিছু বলবা, বলো। হ্যাঁ তো আর এর মান পাইলা তুমি? বুঝতে পারছি, ঠিক আছে জেমি, ধন্যবাদ। ঠিক আছে তুমি দেখতে থাকো। তো আর এর মান পাইলাম 10%। তো এখন দেখো আমার সময় এন হচ্ছে এন, এটা 5 বছর, আসল 3000 টাকা এটাও দেওয়া আছে, এবং আর এর মান যদি আমি 10%ও পাই, তাহলে আমার এখন কি থাকে বলতো? আমি এখন 5 বছর পর মুনাফা আসল কত হবে আমি ওইটা বাড়ি করব না? তো দেখো আমি ওইটা বাড়ি করতে পারি কিনা তোমরা একটু দেখতে থাকো। এখন 5 বছর পর মুনাফা আসলটা নির্ণয় করব, তোমরা একটু দেখতে থাকো এইটা আমি কিভাবে বের করি। এটা কিন্তু অনেক ভাবে বের করা যায়, বুঝছো। তো যেটা সবচেয়ে তোমাদের জন্য সহজ হবে আমি এটাই দেখাই। যে এখন দেখো তুমি যদি 5 বছরে মুনাফা নির্ণয় করো, পরে আসল দিয়ে যোগ করো, তাহলে মুনাফা আসল হবে, তাই না? ধরো আমার তো আসল আছে, এখন 5 বছর যা মুনাফা আসবে ওই মুনাফা যোগ আসল, তাই তো মুনাফা আসল হবে, তাই না? তো 5 বছরের মুনাফা নির্ণয় করি, আই সমান কি পি আর এন। তো এখানে পি কত, আসল আসল কত 3000 না, 3000 আর কত মুনাফার হার। তো হারটা কত আমি 10 পাইছি না, 10% না? তো আমি কিন্তু লেখার সময় আর এর মানটাকে 10% লিখি নাকি পার্সেন্টটাকে উঠাই দেই? 10 এন্ড পার্সেন্টটা উঠাই দেওয়া মানে কি 1/100 না? তো উপরে 1 আর নিচে 100, এই বুঝলা? এখন উপরে 1 গুণন 10, তার মানে কি 1 না লিখলেও তো হয়, তার মানে কি 10/100। এই তোমরা এটা কি একদম ক্লিয়ার কারা কারা বলো তো? আমরা আমরা যে 100 দ্বারা ভাগ করি,
এটা তোমাদের কার কার একদম ক্লিয়ার যে না ভাই এই বিষয়টা আমি মানে জানি বুঝি, এটা কিন্তু অনেকেরই প্রবলেম থাকে। ইনটু গুণন কি এন, এন সমান কি সময়, সময় কত বছর 5 বছর, কারণ 5 বছরে মুনাফা কত আমি এটা নির্ণয় করব। দেখো নিচের দুইটা শূন্য কাটলাম, তাহলে উপর থেকে দুইটা শূন্য কাটি, কাটলে থাকে কত উপরে 30 গুণন 10, 30 গুণন 10 করলে হবে 300, তার সাথে গুণন 5, তো 300 গুণন 5 করলে হবে 1500 টাকা। তোমরা ক্যালকুলেটরে গুণন করবা, গুণন করলে অ্যান্সার পাই যাবা 1500 টাকা। তাহলে দেখো 5 বছরে মুনাফা আসলো 1500 টাকা। এখন আসল কথা ছিল, আমি যদি লিখি যে 5 বছরে মুনাফা সমান 1500 টাকা, হ্যাঁ, এবং আসল ছিল, এবং আসল এই আসল কত ছিল 3000 না, 3000 টাকা আসল। সুতরাং 5 বছর পর মুনাফা আসল, বলো 5 বছর পর মুনাফা আসলটা কত আসবে বলো তো, মুনাফা যোগ আসল, তো মুনাফা কত 1500 যোগ আসল কত 3000, তো 1500 আর 3000 যোগ করলে কত 4500, এত টাকা। তোমরা কি ক্লাসটা বুঝছো বলো? যোগ করলে আসে 4500 টাকা। তার মানে আরো 3 বছর পর মুনাফা আসল দুইটা মিলে আমার আসবে 4500 টাকা। আমি আশা করছি তোমরা এই ম্যাথটাও বুঝছো। এখন দেখো, তাহলে খ নাম্বার শেষ, এখন গ নাম্বার ম্যাথটা, এই গ নাম্বার ম্যাথ তোমরা নিজেরাই পারবে। কি বলছে দেখো, 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো? এই দেখো, তোমরা এই ম্যাথটা নিজেরাই করো, আমি যেহেতু তোমাদের সবগুলা ম্যাথই করাইছি, তো তোমাদের একটু হলেও উচিত যে একটা ম্যাথ নিজে থেকে করা, বুঝছো? এই ম্যাথটা তোমরা নিজেরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এবং এই ম্যাথটা করে আমাদের পাবলিক গ্রুপে 8ম শ্রেণী ফ্রি ক্লাস যে পাবলিক গ্রুপ আছে ওইখানে পোস্ট করবা। হ্যাঁ, জামাল উদ্দিন বলছো, বুঝছি। দেখো বলছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায়, তো মুনাফার হার কত পাইছো তুমি 10%, টাকা কত 3000, মানে কি আসল 3000, পি আছে 3, তুমি পি আছে আর আছে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে, তাহলে 2 বছর এনও আছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি, সি সমান পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন, এই সূত্র দিয়ে এগুলা বসাবা, বসালেই তুমি পারবা, বুঝছো? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে? তোমাদের যদি কারো এরপরও মুনাফা অধ্যায়ের কোনো সমস্যা থাকে এবং তোমাদের 26 সালের বই অনুযায়ী কোনো ম্যাথে প্রবলেম থাকে, তবে আমাকে বলিও। আমি তোমাদের প্রবলেম সলভিং এর উপর একটা ক্লাস নেব, তোমাদের প্রবলেম সলভিং এর উপর একটা ক্লাস নেব। যেহেতু আমি এখন শুধু পড়াইছি, তোমরা এখন পড়তে থাকো, তো এক সপ্তাহ পরে মুনাফার উপরে আর একটা ক্লাস নিতে পারি তোমাদের চাওয়ার উপরে। তোমাদের যদি প্রবলেম থাকে যে ভাই করতে যায় এই ম্যাথগুলো প্রবলেম পাইছো, আমাকে বলবা, তুমি ওই ম্যাথগুলোর উপরে বেস করে আমি একটা প্রবলেম সলভিং ক্লাস নেব মুনাফার উপর। তো এখন আজকে এই পর্যন্ত।